আসসালামু আলাইকুম। আমি আলিফ এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল ডাইনি ঘরে। এই চ্যানেলটা শুধু তাদের জন্য যারা রাতের নিস্তব্ধতায় অশরীরী কিছুর অস্তিত্ব অনুভব করতে ভালোবাসেন, যারা ভয় পেতে ভালোবাসেন। আমাদের এই জগতে যুক্তির বাইরেও এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। আমরা সেই সব ঘটনাই আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। আজ আমাদের প্রথম পর্ব, আর এই প্রথম পর্বেই আমরা এমন একটি ঘটনা শুনব যা শোনার পর হয়তো আপনার একা একা ঘরে থাকতেও ভয় করবে। আজকের এই হাড় কাঁপানো ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ঢাকার টঙ্গী থেকে ফাতেমা। ফাতেমা আমাদের কাছে তার দাদুর সাথে ঘটে যাওয়া এক বাস্তব এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখেছেন। তো আর দেরি কেন? যদি আপনার বুকের পাটা শক্ত থাকে তাহলে কানের হেডফোনটা লাগিয়ে নিন, ঘরের আলোটা নিভিয়ে দিন, আর আমার সাথে ডুব দিন ভয়ের এক অতল সাগরে। চলুন শোনা যাক ফাতেমার দাদুর সেই ভয়াল রাতের কাহিনী। ঘটনাটি আজ থেকে প্রায় 40 বছর আগের। ফাতেমার দাদু রহমত আলী সাহেব তখন টঙ্গীর এক পুরনো সরকারি হাসপাতালের লাশঘরের ডোম হিসেবে কাজ করতেন। লাশ কাটা, মর্গে লাশ রাখা, পুলিশের কাছে লাশ হস্তান্তর করা, এগুলোই ছিল তার নিত্যদিনের কাজ। বছরের পর বছর এই কাজ করতে করতে ভয় ডর বলে তার মধ্যে আর কিচ্ছু অবশিষ্ট ছিল না। মরা মানুষের পচা গলা শরীর, বিভৎস চেহারা দেখতে দেখতে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। লাশঘরটা ছিল তার কাছে আর 5টা সাধারণ ঘরের মতোই। হাসপাতালের একেবারে পেছনের দিকে ছিল এই লাশঘরটা। তার পাশেই ছিল বিশাল এক পুরনো কবরস্থান। দিনের বেলাতেও জায়গাটা কেমন যেন স্যাঁতস্যাঁতে অন্ধকার আর গা ছমছমে থাকত। আর রাতের বেলা সে তো এক সাক্ষাৎ নরক। শেয়ালের ডাক, ঝিঝি পোকার শব্দ আর কবরস্থানের দিক থেকে ভেসে আসা দমকা হাওয়া পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলত। রহমত সাহেব বেশিরভাগ সময় রাতের ডিউটি করতেন। সেদিনও তার রাতের ডিউটি ছিল। রাত তখন প্রায় 2টো বাজে। চারদিকে নিস্তব্ধতা। তিনি লাশঘরের ছোট্ট একটা টুলে বসে ঝিমুচ্ছিলেন। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এমন সময় একটা পুলিশের গাড়ি এসে থামল। দুজন পুলিশ অফিসার একটা স্ট্রেচারে করে চাদর ঢাকা একটি লাশ নিয়ে এলো। অফিসারদের একজন বললেন, রহমত চাচা, এই লাশটা আজকে রাতে আপনার জিম্মায় থাকবে, কাল সকালে পোস্টমর্টেম হবে, খুব সাবধানে রাখবেন। রহমত সাহেব চাদরটা হালকা সরালেন। লাশটা ছিল অল্প বয়সী এক মেয়ের। চেহারাটা অদ্ভুত রকমের ফ্যাকাশে, কিন্তু আশ্চর্য রকমের শান্ত, যেন গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু তার চোখ দুটো সামান্য খোলা ছিল, আর সেই চোখে ছিল এক অব্যাখ্যা শূন্যতা। পুলিশের কাছে তিনি জানতে পারলেন মেয়েটিকে রেল লাইনের ধার থেকে উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কিভাবে মারা গেছে তা কেউ জানে না। এলাকার লোকজন বলাবলি করছিল মেয়েটা নাকি কি সব তন্ত্রমন্ত্রের সাধনা করত। কেউ কেউ তাকে ডাইনি বলেও ডাকত। রহমত সাহেব এসব কথায় কান দিলেন না। তিনি লাশটাকে নিয়ে লাশঘরের ফ্রিজিং ড্রয়ারে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন। পুলিশ যাওয়ার পর তিনি আবার নিজের টুলে এসে বসলেন। রাত গভীর হতে লাগল। বৃষ্টির বেগও বাড়ছে। হঠাৎ করেই লাশঘরের একমাত্র বাতিটা কয়েকবার দপদপ করে নিভে গেল। জেনারেটর চালু হওয়ার কথা থাকলেও সেদিন কেন যেন হলো না। ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেল পুরো ঘরটা। রহমত সাহেব পকেট থেকে দিয়াশলাই বের করে একটা হারিকেন জ্বালালেন। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় ঘরের ভেতরের জিনিসপত্রের ছায়াগুলো দেয়ালে অদ্ভুত সব আকৃতি তৈরি করছিল। হঠাৎ তার কানে একটা শব্দ এলো, খুব ক্ষীণ একটা গুনগুনান আওয়াজ, যেন কেউ সুর করে কিছু একটা গাইছে। তিনি কান খাড়া করলেন। শব্দটা আসছে লাশ রাখার ফ্রিজিং ড্রয়ারগুলোর দিক থেকে। তিনি ভাবলেন হয়তো পুরনো যন্ত্রপাতির আওয়াজ অথবা বৃষ্টির শব্দের কারণে ভুল শুনছেন। কিন্তু না, শব্দটা থামছে না, বরং আগের চেয়ে একটু স্পষ্ট হয়েছে। একটা মিষ্টি কিন্তু ভয়ঙ্কর সুর। রহমত সাহেবের অভিজ্ঞ জীবনে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তার বুকের ভেতরটা প্রথমবারের মতো কেমন যেন করে উঠল। তিনি হারিকেনটা হাতে নিয়ে সাবধানে ড্রয়ারগুলোর দিকে এগিয়ে গেলেন। যে ড্রয়ারে নতুন মেয়েটার লাশ রাখা হয়েছিল, শব্দটা ঠিক সেখান থেকেই আসছে। তিনি ড্রয়ারের গায়ে কান পাতলেন। হ্যাঁ, ভেতর থেকেই আওয়াজটা আসছে। তার সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল।
গায়ের লোম কাঁটা দিয়ে খাড়া হয়ে উঠল। এটা কি করে সম্ভব? একটা লাশ গান গাইছে। তিনি কাঁপা কাঁপা হাতে ড্রয়ারের তালাটা খুলবেন কিনা ভাবছিলেন। তেমন সময় ঘটল সেই ঘটনাটা যা তার বাকি জীবনের ঘুম কেড়ে নিয়েছিল। খট করে একটা আওয়াজ হলো। যে ড্রয়ারে মেয়েটার লাশ ছিল সেই ড্রয়ারের তালাটা নিজে থেকেই খুলে গেল। রহমত সাহেব ভয়ে জমে গেলেন। তার হাত পা অবশ হয়ে আসছে। তিনি দেখলেন ড্রয়ারটা খুব ধীরে ধীরে বাইরের দিকে বেরিয়ে আসছে, যেন ভেতর থেকে কেউ ঠেলছে। হারিকেনের আলোয় তিনি দেখলেন চাদরে ঢাকা লাশটা নড়ছে। কয়েক সেকেন্ড পর চাদরের ভেতর থেকে একটা ফ্যাকাশে লম্বা নখওয়ালা হাত বেরিয়ে এলো। সেই হাত দিয়ে সে ড্রয়ারের কিনারাটা ধরল। তারপর আস্তে আস্তে লাশটা উঠে বসল। রহমত সাহেব দেখলেন মেয়েটার শরীরটা এখনো লাশের মতনই ঠান্ডা, ফ্যাকাশে, কিন্তু তার চোখ দুটো এখন পুরোপুরি খোলা। সেই চোখে কোনো মনি নেই, ধবধবে সাদা, আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক বিভৎস হাসি। মেয়েটা তার দিকে ঘাড় ঘোরালো। তারপর এক অপার্থিব শীতল গলায় বলে উঠল, এইখানে বড্ড ঠান্ডা, আমাকে আটকে রাখতে পারবি না। সেই কণ্ঠস্বর কোনো মানুষের ছিল না, মনে হচ্ছিল পাতাল থেকে উঠে আসা কোনো অশুভ সত্তা কথা বলছে। রহমত সাহেবের গলা দিয়ে কোনো চিৎকার বেরোল না। তিনি তার জীবনের সবচেয়ে বড় ভয়টা পেয়েছিলেন। তিনি উল্টো দিকে ঘুরে দৌড় লাগালেন, কিন্তু ভয়ে তার পা দুটো যেন চলছিল না। দরজার কাছে গিয়ে তিনি হুমড়ি খেয়ে পড়লেন। হাত থেকে হারিকেনটা ছিটকে পড়ে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে তিনি শুধু শুনতে পেলেন খালি পায়ে কারো হেঁটে আসার শব্দ, খস খস খস। কোনো মতে দরজা খুলে তিনি বাইরে বেরিয়ে এলেন আর জ্ঞান হারালেন। পরদিন সকালে হাসপাতালের অন্য কর্মচারীরা রহমত সাহেবকে লাশঘরের দরজার সামনে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আর ভেতরের দৃশ্য ছিল আরও অবাক করার মতো। যে ড্রয়ারে মেয়েটির লাশ রাখা হয়েছিল সেটি খোলা এবং খালি পড়েছিল। লাশটা উধাও। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেছিল, কিন্তু সেই মেয়ের বা তার লাশের কোনো সন্ধান আর পাওয়া যায়নি। এই ঘটনার পর রহমত সাহেব আর বেশি দিন কাজ করতে পারেননি। তিনি প্রচণ্ড মানসিক আঘাতে অসুস্থ হয়ে পড়েন। রাতের বেলা ঘুমের মধ্যে চিৎকার করে উঠতেন আর বলতেন, ও আসছে, ওই ডাইনিটা আমাকে নিতে আসছে। ফাতেমা লিখেছেন, তার দাদু মারা যাওয়ার আগ পর্যন্ত ওই রাতের কথা ভুলতে পারেননি। কে ছিল ওই মেয়ে? সত্যিই কি সে কোনো ডাইনি ছিল? মৃত্যুর পরেও কি তার আত্মা ফিরে এসেছিল, নাকি সবটাই ছিল রহমত সাহেবের মনের ভুল? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমাদের জানা নেই, কিন্তু টঙ্গীর সেই পুরনো কবরস্থানের আশেপাশের লোকেরা আজও বলে যে অমাবস্যার রাতে নাকি মাঝে মাঝে এক সাদা কাপড় পরা ছায়া মূর্তিকে কবরগুলোর মধ্যে ঘুরে বেড়াতে দেখা যায়, আর তার মুখ থেকে ভেসে আসে এক অদ্ভুত গুনগুন সুর। তো কেমন লাগলো ডাইনি ঘরের প্রথম পর্ব? ঘটনাটি শুনে আপনার গায়ে কাঁটা দিয়েছে কি? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। আর আপনার জীবনেও যদি এমন কোনো অলৌকিক বা ভুতুড়ে ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের ইমেল করে জানাতে পারেন। আপনার পাঠানো ঘটনাও হয়তো হয়ে উঠতে পারে আমাদের পরবর্তী পর্বের বিষয়। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সাবধানে থাকবেন, কারণ ডাইনি ঘর আপনার আশেপাশেই কোথাও লুকিয়ে থাকতে পারে। শুভরাত্রি।